ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলের প্রস্তুতি সম্পন্ন। এবারও থাকছে বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ। জঙ্গি আস্তানা থেকে আটক একজনের নিহত হওয়ার প্রতিশোধ নিতেই বাবুল আক্তারকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল ধারণা তদন্ত সংস্থার। চিরকুট রহস্যের অনুসন্ধান শুরু। জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার 2 আসামি গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। রাজশাহীতে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা। বছরের 9 লাখ ব্যাগ রক্তের চাহিদার বিপরীতে মিলছে 7 লাখ। সঠিক পরীক্ষার অভাবে সৃষ্টি হচ্ছে জটিলতাও। স্বেচ্ছায় রক্তদানের তাগিদ বিশেষজ্ঞদের। এবং রাজধানীর কেরানীগঞ্জে বিভিন্ন পোশাকের পাইকারি ব্যবসা জমজমাট, তবে বিদেশি পোশাকের ভিড়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শর্মিন। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী সেবা বাড়াতে প্রতি বছরের মতো এবছরও থাকছে বিশেষ ট্রেন সার্ভিস। ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের কথা বিবেচনায় রেখে এবার থাকছে বাড়তি সুবিধাও। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। ট্রেনের টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা এ দৃশ্য বছর ঘুরে আসে শুধু ঈদের সময়। কাঙ্ক্ষিত টিকিট প্রাপ্তি যেন যুদ্ধ জয়ের শামিল। তবে এবছর অগ্রিম টিকিট প্রত্যাশীদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। কমলাপুরের কাউন্টারগুলোর সামনে বসানো হচ্ছে বৈদ্যুতিক পাখা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আমরা এই ফ্যানগুলো লাগাচ্ছি, যেহেতু যাত্রীরা প্রচুর পরিমাণে ভিড়ে জায়গা জমায়। লাইন টানতেছি, এই ফ্যান বসাইতেছি, এখন আপাতত বৃষ্টি আইছে। ছোটখাটো সংস্কারের পাশাপাশি শেষ হয়েছে প্ল্যাটফর্মগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজও। অসম্পূর্ণ কাজগুলো রয়েছে শেষ পর্যায়ে। রাজের কাজ হয়ে গেছে, এখন রঙের কাম চলছে। রঙের কাম তো এই মাসটা ফুলফুলি চলবে আর কি, ঈদের আগে কমপ্লিট। অর্ধেক কাজ হয়ে গেছে, এখন অর্ধেক দিকে কাজ চলে, পরে যাইব ওই টিকিট কাউন্টার ওর সামনে। যাত্রী সেবা বাড়াতে ঈদ মৌসুমে ঢাকা চট্টগ্রাম রুটে নতুন ট্রেন যোগ হচ্ছে বলে জানালেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। 9টার পরিবর্তে 8টায় টিকিট দেওয়া শুরু করব। আশা করি প্রতি বছরের মতো এবারও মানুষ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে টিকিট সংগ্রহ করতে পারবে। 25 তারিখ থেকে একটা নতুন ট্রেন ঢাকা চট্টগ্রাম দিকে আমরা প্রবর্তন করে যাচ্ছি। আগামী 22 জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিদের কাছ থেকে ফাঁস হয়ে যাওয়ায় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট রহস্যের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। চিরকুটটি উদ্ধারের পর এর লেখক জেএমবি সদস্য বুলবুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে তদন্ত সংস্থা পিপিআই। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার জঙ্গি আস্তানা থেকে আটককৃতদের মধ্যে একজন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই বাবুল আক্তারকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। বিস্তারিত কমলদের রিপোর্টে। ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত থাকা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর একটি চিরকুটের তথ্য আলোচনায় আসে। মৃত হত্যাকাণ্ডের আগে গোয়েন্দাদের কাছে ফাঁস হয়ে যাওয়া এই চিরকুটে ছিল বাবুল আক্তারকে হত্যার প্রত্যক্ষ হুমকি। গত 5 অক্টোবর কর্ণফুলী এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে ফুয়াদ সহ 5 জনকে আটক করেছিল বাবুল আক্তার। পরদিন ভোরে আরেক অভিযানে নিহত হয় জেএমবি সদস্য জায়েদ। গ্রেপ্তারকৃত বাকি জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে বুলবুল সরকারের লেখা 2 পৃষ্ঠা চিরকুটটি ফাঁস হয়ে যায়। চিরকুটে কি লেখা ছিল সেটাও একটা বিষয়বস্তু, এবং কার কাছে চিরকুটটা দিয়েছে সেটাও একটা বিষয়বস্তু। সবকিছু মিলে যা এই চিরকুটটা এই মুহূর্তে আমি মনে করি তদন্তের একটা একটা ভালো একটা উপাদান, এবং এটাকে ক্লু হিসাবে নিয়ে তদন্তকারী কর্মকর্তা যদি আগায়, হয়তো এই হত্যা রহস্যের একটা কুলকিরানা পাওয়া যেতে পারে। এই অবস্থায় জেএমবি সদস্য বুলবুল সরকার ওরফে ফুয়াদকে 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পিবিআই। জঙ্গি বুলবুল আহমদ সরকার ওরফে ফুয়াদ, একে একটি বাগুলিয়া থানায় একটি হত্যা মামলায় সন্ন্যাস দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত তাকে সন্ন্যাস করেছেন। 7 দিনের জন্য রিমান্ডের শুনানি আছে। বুলবুল সরকারের অজ্ঞাত এক জঙ্গি সদস্যের কাছে লেখা 2 পৃষ্ঠার এই চিরকুটটিতে পুলিশের অভিযানে জায়েদ নিহত হওয়ায় এর প্রতিশোধ নিতে আহ্বান জানানো হয়। জঙ্গিদের এ ধরনের চিরকুট চালাচালি বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তার একদম যেটা সবচেয়ে বেশি হাই স্কেল যেটা বা হাই অ্যালার্ট নিরাপত্তা যেগুলি নেওয়া হয়,
সেটা নেওয়া উচিত। কারণ এই ধরনের চিঠি চালাচালির মাধ্যমে তারা তাদের যেসব টার্গেট আছে সেগুলোকে যেমন সেগুলো নিউট্রালাইজ করার সুযোগ পাবে, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে আরো বেশি তাদের নিজেদের সংগঠিত করার একটা সুযোগ সৃষ্টি হয়। গত রোববার নগরের জিইসি এলাকায় গুলি এবং ছুরিকাঘাতে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশের বিশেষ অভিযানে কোথাও কোথাও নিরীহ মানুষ হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। আর আইন বিশেষজ্ঞরা বিশেষ অভিযানের ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ও কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমান অনেকে অভিযোগ করেছেন হয়রানিমূলকভাবে তাদের স্বজনদের গ্রেফতার করা হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। জঙ্গি দমন, টার্গেট কিলিং বন্ধ এবং দোষীদের গ্রেফতারের পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে ঢাকা মহানগর হাকিম আদালতের চিত্র এটি। রাজধানীতে গত 24 ঘন্টায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নেওয়া হয় এই আদালতে। গোরাম থেকে ওখানে বসে একটু আড্ডা দিতে নিয়েছিলাম, সেই জন্য ধরে নেই আবার মামলা দেওয়া দিচ্ছে। একই চিত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির স্বজনরা ভিড় করছেন এখানে। তাদের অভিযোগ হয়রানিমূলকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। ওনাকে অনেক বোঝানো হয়েছে যে স্যার আমার ছেলেটা আসলে সে একেবারে মগের মতো মগ, সে কিছুই দুনিয়াতে বুঝে না। গত 4 দিনে এ পর্যন্ত সারা দেশে 119 জঙ্গি সহ 7,000-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করেন বিশেষ অভিযানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পুলিশকে দায়িত্ব নিতে হবে যে এই ধরনের কর্মকাণ্ডকে পরিচালনা করার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করবে, যাতে সাধারণ নিরীহ মানুষরা যেন এটার ভুক্তভোগী না হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের মত, গ্রেফতারের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে পুলিশকে। পুলিশের উপর যেমন একটা চাপ আছে যে সত্যিকার অর্থে যারা অপরাধ করছে, চোরাগোপ্তা হত্যা করছে, তাদেরকে ধরার, ঠিক তেমনিভাবে তাদের অভিযান চলাকালে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে নিরীহ মানুষ কোনোভাবে হেনস্থ না হয়। একই সঙ্গে 54 ধারায় বা বিশেষ অভিযানে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকে উচ্চ আদালতের নির্দেশ পালনেরও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগাম ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তাদের মতে আগাম ঘোষণায় প্রকৃত অপরাধীরা যেমন লুকিয়ে পড়তে পারে, তেমনি হয়রানির শিকার হতে পারেন সাধারণ মানুষ। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন তাদের অভিযান সব সময় চলে, কিন্তু কোনো নির্দিষ্ট ধরনের অপরাধ বেড়ে গেলে তখনই ঘোষণা দিয়ে বিশেষ অভিযান চালানো হয়। আর এটি করা হয় জনমনের স্বস্তি দেওয়ার জন্যই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বিভিন্ন ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী এবং নানা শ্রেণী পেশার মানুষকে নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে তৎপর এক শ্রেণীর অপরাধী। গেল 1.5 বছরে দেশ জুড়ে 50টি হামলায় নিহত হয়েছেন 53 জন, আহতের সংখ্যা 129 জন। এর মধ্যে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে 15টির দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস, 9টির দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, আইএসের নামে জেএমবি এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ অবস্থায় টার্গেট কিলিং বন্ধ ও দোষীদের গ্রেফতারের আগাম ঘোষণা দিয়ে শুক্রবার মধ্যরাত থেকে অভিযানে নামে পুলিশ। এই অভিযানে চতুর্থ দিন দুপুর পর্যন্ত দেশ জুড়ে 7,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হলেও তার মধ্যে জঙ্গি রয়েছে মাত্র 119 জন। আপনি যদি ঢাকঢোল পিটিয়ে আপনি যদি প্রচার করে অভিযানটা করেন, তাহলে তো আপনার একটা আশঙ্কা থেকে যায় যে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সরে পড়তে পারে কিংবা পালিয়ে যেতে পারে। যখন কোনো ধরনের অপরাধ বৃদ্ধি পায়, ওই অপরাধটাকে মূলত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওই অপরাধটির উপরে আমাদের বিশেষ জোর দিয়ে আমরা অভিযান পরিচালনা করি, যাতে মানুষজন স্বস্তি পায়। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, মুক্তমানা লেখক, ব্লগার হত্যার মাধ্যমে টার্গেট কিলিং শুরু হলেও পরে এর ক্ষেত্র বেড়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী পর্যন্ত ঠেকেছে। কাজেই এটি বন্ধে সরকারি সব সংস্থার সমন্বিতভাবে কাজ করা উচিত। দেশে সক্রিয় এবং তৎপর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একসাথে বসে পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অভিযানটা পরিচালনা করা উচিত। এই অভিযানের মাধ্যমে আমরা নিয়মিত যাদের আমাদের ওয়ারেন্টের যতগুলো আসামি থাকে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া রয়েছে। বিশেষ এই অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
জয়পুরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত 2 আসামি গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ভোরে সদর উপজেলার কোচকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসী হামলায় নিহত ইউপি চেয়ারম্যান একে আজাদের বাড়িতে হামলা হতে পারে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত 2 আসামি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে আহত পুলিশ সদস্যদের জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরে চণ্ডীপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, একটি ঔষধের দোকানে সহকারী হিসেবে কাজ করত আপেল। গতরাতে সেহরি খাওয়ার জন্য দোকান থেকে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা আপেলকে এলোপাথারি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। আপেলের চিৎকারে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। স্বজনরা জানায়, মাস 2 আগে প্রতিবেশী আরিফের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতি হয় আপেলের। ওই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা স্বজনদের। এখানে কিছু আমি প্রত্যক্ষদর্শী সাক্ষীও পেয়েছি। আশেপাশে যে বাড়িঘর তারাও বলছে যে ঘটনার সময় এখানে আরিফকে এবং ওই সজলকে এখানে দেখেছে। ইতিমধ্যেই আমি 2 জন সাসপেক্ট এখানে আটক করেছি। আর যে রক্তমাখা যে চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছে, ওই চাকু এবং চাপাতি উদ্ধার করলাম, এই মাত্র উদ্ধার করে জব্দ করেছি। এটা আরিফের ঘর থেকে এই রক্তমাখা চাকু এবং চাপাতি উদ্ধার করেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটেছে তারাও আইডেন্টিফাই, তাদেরকে যত দ্রুত সম্ভব মূল আসামিকে গ্রেপ্তার করব। তার সাথে যে ছিল ইতিমধ্যে 2 জনকে আটক করেছি। আর এটা মামলা প্রক্রিয়াধীন। সময় সংবাদে আরো থাকছে, দেশীয় প্রতিষ্ঠানে সরবরাহের সুযোগ না থাকায় ঈদে কাপড় তৈরির ব্যস্ততা নাই কুয়াকাটার রাখাইনদের। তাঁত শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস প্রশাসনের। জাসদের হঠকারী সিদ্ধান্তের কারণে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় সৈয়দ আশরাফ আরও বলেন, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে হলো এই তৎকালীন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক বাহক। পরবর্তী অবশ্যই তারা জাসদ নামে একটা রাজনৈতিক সংগঠন করে। আর এখন আমাদের লেজুর ভিত্তি একজন মন্ত্রী দেওয়া হয়েছে, এটি যথেষ্ট। তার প্রাশ্চিত্য কিন্তু সারা জীবনেই ভুগতে হয়। আজকে যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রধারীরা যদি আজকে একটা সফল রাজনৈতিক দল হতো, এটা আমাদের একটা বিষয় শিক্ষা দেয়, হঠকারীরা কোনোদিনই কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারে না। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল দুপুরে সচিবালয়ে গুপ্ত হত্যা সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গুপ্ত হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপি জামায়াতের জড়িত থাকার প্রমাণ রয়েছে জানিয়ে এ সময় তিনি বলেন, বারবার ব্যর্থ হয়ে এবার তারা সরকার পতনের কৌশল হিসেবে গুপ্ত হত্যাকে বেছে নিয়েছে। জঙ্গি সন্ত্রাস গুপ্ত হত্যা দমনে সরকার বদ্ধপরিকর এবং এর সঙ্গে বিএনপি জামাতের অনেকের জড়িত থাকার প্রমাণ সরকারের হাতে আছে। গুপ্ত হত্যা জঙ্গি আক্রমণের বিষয়ে কৌশলগত নীরবতা পালনের মাধ্যমে খালেদা জিয়া প্রত্যক্ষভাবে জঙ্গিবাদের যে পৃষ্ঠপোষকতা করে চলেছেন তা নজিরবিহীন
এবং ন্যাক্কারজনক ঘটনা এবং ক্ষমার অযোগ্য। সরকারকে প্রতিপক্ষ মনে করছে জঙ্গিরা, বেগম খালেদা জিয়া। সরকারের গায়ে হাত দিতে ব্যর্থ হয়ে সাধারণ নাগরিকের গায়ে হাত দিচ্ছে। গুপ্ত হত্যা প্রশ্নে সবকিছু ব্যাপারেই যে তদন্তের যে ফলাফল আসছে তার ভিত্তিতে যতটুকু তার সম্পৃক্ততা রয়েছে ততটুকু আমরা আমলে নিয়ে মামলা রুজু করেছি এবং সেই মামলা আদালতে যাচ্ছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাট সহ যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কুয়েত, আরব আমিরাত, ইতালি, সৌদি আরব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন। এছাড়া ভারতের পক্ষে ইফতারে অংশ নেন ডেপুটি হাই কমিশনার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ইফতারে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বেগম জিয়া বিভিন্ন দেশে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দেশে অসচেতনতা ও যথার্থ প্রচারণার অভাবে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ছে না। বছরে 9 লাখ ব্যাগ রক্তের চাহিদার বিপরীতে মিলছে 7 লাখ। এর মধ্যে 30% আসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে, বাকি 70% আসে আত্মীয় বা পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। আর এসব রক্ত সঠিকভাবে পরীক্ষা না হওয়ায় পরিসঞ্চালনের পর দেখা দেয় নানা জটিলতা। বাড়তি ঘাটতি মেটানোর পাশাপাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে অভিমত বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আকিব ও সাকিব দুই ভাই, দুজনেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। 3-4 সপ্তাহ পরপর তাদের 2 ব্যাগ রক্তের প্রয়োজন হয়, কিন্তু এই রক্ত জোগাড়ে হিমশিম খেতে হয় তাদের মাকে। আর সেই কথা বলতে গিয়ে কান্নায় কণ্ঠ জড়িয়ে আসে তার। যখন নিয়মিত একটা বাচ্চার জন্য ব্লাড চাওয়া হয়, একজন ডোনারের কাছে একজন চাইলাম বা আরেকজন বন্ধু বান্ধবের কাছে চাওয়া হয়, তখন অনেক অনুগ্রহ দেখায়, কিন্তু অনেকেই বিরক্ত হয়। তারপরে কাছে হয়তো অনেকে কিছু বলতে পারে না, কিন্তু বোঝাতে যায়। এছাড়া তাৎক্ষণিক প্রয়োজনেও 1 ব্যাগ রক্তের জন্য অনেককে হন্যে হয়ে ছুটতে হয় দিক বিদিক। বিপদে রক্ত দরকার, রক্ত নানান জায়গায় বিচাইতেছি, রক্তটা পাইতেছি না। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের কাছে খুঁজি পাই নাই, পরে আপনার বিভিন্ন ইয়াতে গেছি, বাদন অফিসে গেছি, পাই নাই। বেসরকারি হিসেব মতে দেশে বছরে রক্তের চাহিদা 9 লাখ ব্যাগের মতো, আর চাহিদার বিপরীতে ঘাটতি থাকে 2 লাখের বেশি। অনেকে স্বপ্রণোদিত হয়ে নিয়মিত রক্ত দিয়ে থাকেন, তবে তার হার খুবই কম। যেখানে উন্নত এমনকি প্রতিবেশী ভারতে এর হার 65% উপরে। একটা মানুষের জীবন বাঁচানো অবশ্যই অনেক মহৎ কাজ, এবং পাশাপাশি হচ্ছে যে স্বেচ্ছায় গিয়ে রক্ত দেওয়ার পর হচ্ছে যে নিজের মধ্যে একটা পুলক অনুভব করি। স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা তৈরি হওয়া দরকার, যে ধরনের সাড়া পাওয়া দরকার, এবং সেইভাবে আসলে কাজ করা হয় না। উন্নত বিশ্বে আমরা স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা সবচেয়ে বেশি। সংগ্রহীত রক্তের মধ্যে পেশাদার রক্তদাতাদের রক্ত সবচেয়ে বিপজ্জনক বলে অভিমত বিশেষজ্ঞদের। এডিক্ট যারা আছে, ড্রাগ এডিক্ট, তারাই তো পেট ডোনার। এগুলো তো কোনো ব্লাডে আপনার বিভিন্ন ডিজিজ যেগুলো আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইচআইভি, এইডস, এইসব ডিজিজে তারা সংক্রমিত থাকে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন 120 দিন পর মানুষের পুরনো রক্তকণিকা মরে গিয়ে নতুন করে তৈরি হয়। তাই একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে পারেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় সম্পত্তি দখলে রাখতে ছোট ভাইকে 1 বছর ধরে পায়ে শিকলবন্দি করে আটকে রাখার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছোট ভাইকে মানসিক রোগী দাবি করলেন অভিযুক্ত যুবলীগ নেতা। পুলিশ জানায়, ছোট ভাইকে ঘরে আটকে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার পৌরসভার আমতলার পাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে 2 পায়ে শিকলবন্দি অবস্থায় আপোলো নামে এক যুবককে উদ্ধার করা হয়। এ সময় রাজিবুল করিম আপোলো অভিযোগ করেন, পড়াশোনা শেষে ব্যবসা শুরু করেন তিনি, কিন্তু পারিবারিক সম্পত্তির লোভে তাকে পাগল আখ্যা দিয়ে ঘরে আটকে রাখে বড় ভাই রেজাউল করিম অ্যাটম। তবে অভিযুক্তদের দাবি মানসিক রোগী হওয়ায় ঘরে চিকিৎসা চলছিল। শিক্ষাবৃত্তি আনতে গেছি, তারপরে কথা বলে আসছি, পরের দিন আমি ছবি নিয়ে যাব।
এর মধ্যে একদম বাসায় আসছে, আমার ডাকছে, আমি উপরে গেছি, তুই পাগল, তুই আগের মতো পাগল। আটকাই রাখার কারণ সে তো মানুষ মারে, এবং টিনের যদি ওই দরজা দিয়ে রাখি, আমাদের টিনের ছাইনি, টিন ভেঙে যায়, শিকল সহ একবার বের হয়ে গেছে। প্রত্যেক মানুষকে দায়ভার নিতে হবে তার ফ্যামিলিকে। এখানে বিকল্প গভর্নমেন্টের এমন কোনো স্থাপনা নাই, যদি তারা চায় সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারি। সময় সংবাদে আরো থাকছে, ইউরোতে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ইতালির দুর্দান্ত সূচনা, শেষ মুহূর্তের গোলে চেক রিপাবলিককে হারালো বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল উপজেলার কান্দিগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রোববার রাতে কান্দিগাঁও গ্রামের জামাল সর্দারের সাথে সুরাবই গ্রামের আলামিনের বাগবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে গতকাল সকাল 10:30টার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আশপাশের আরো 3 গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 শতাধিক রাবার বুলেট ও 31 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। গতকাল দুপুর 1টা পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষে আহতদের মধ্যে 30 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 5 জন। পুলিশ জানায়, গতকাল দুপুরে সাইফুল গ্রুপ ও আনোয়ার গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় আনোয়ারুল গ্রুপের রেজাউল। সংঘর্ষে আহত হয় আরো 5 জন। পরে বিকেলে ওই এলাকা থেকে সাইফুল সহ 8 জনকে আটক করে র্যাব। সাইফুল কাছে ধর না শালাকে ধর, আর অমনি খালি সমানে উপরে থেকে খালি ফালা মারতে লাগছে, সমানে খালি ফালা মারছে। আমার ওই ভাই পড়ে গেছে আর আমরা নিয়ে চলে যাচ্ছি। গুজবের সংবাদ পেয়ে থানার অফিসার ফোর্স, অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থলে গেছেন। এখন থানায় কেউ নেই, তবে এইটুকু জানতে পারছি সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিক। বিভিন্ন পোশাকের পাইকারি ব্যবসা জমে উঠেছে রাজধানীর কেরানীগঞ্জে। উৎপাদিত পোশাক স্বল্প দামে বিক্রি করায় এই বাজারের দিকে আগ্রহ বেশি থাকে ব্যবসায়ীদের। তবে বিদেশি পোশাকের ভিড়ে দেশীয় পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে দুর্দশা কাটছে না বাজার সংশ্লিষ্টদের। কেরানীগঞ্জ ঘুরে এসে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। নানা ডিজাইনের প্যান্ট সহ বিভিন্ন পোশাকের পাইকারি মার্কেট হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত ঢাকার কেরানীগঞ্জ। আশপাশ কারখানা থেকেই তৈরি করা হয় এসব পোশাক। এতে উৎপাদন ব্যয় কম হয়, তুলনামূলক কম দামেই বিক্রি হয়ে থাকে এসব পণ্য। ঈদ উপলক্ষে আমাদের ব্যবসা বর্তমানে জমজমাট। কেরানীগঞ্জে পাইকাররা মালটা পাইতেছে অনেক রিজনেবল দামে, মানে অনেক অল্প লাভে কেরানীগঞ্জ থেকে বিক্রি করা হয় মাল। এই জায়গায় আসায় বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন এবং একটু অন্যরকম ডিফারেন্স কিছু পাওয়া যায়। এখানে মনে করেন যে লেডিস, তারপরে আপনার বাচ্চাদের পোশাক, প্যান্ট, শার্ট সুলভ মূল্য পাওয়া যায় এবং একটু কম দামে পাওয়া যায় বিধায় এখান থেকে আসা। দেশের নানা প্রান্ত থেকে কম মূল্যে বিভিন্ন ধরনের পোশাক কিনতে এই বাজারে আসেন ব্যবসায়ীরা। তবে সংকীর্ণ এবং খাদে খন্দে ভরা রাস্তা হওয়ায় সর্বত্র ভোগান্তি পোহাতে হয় এই এলাকার মানুষদের। তবে সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার পরিস্থিতি ভালো করলে আগামীতে এই এলাকার ব্যবসা সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাস্তাটা অনেক খারাপ, এই রাস্তা অনেক খারাপ। তারপরে হয়তো মনে করেন যে বৃষ্টিপাতের জন্য হয়তো গাড়ি ঘোড়া চলতে পারে না, জাম লেগে যায়। বা রাস্তাঘাটগুলো আর একটু পরিকল্পিত সুন্দর হয়, তবে মনে করেন আমাদের কাস্টমার আইসে একটু সুযোগ সুবিধা একটু ভালো পাবে। এদিকে দেশে তৈরি পোশাকের গুণগত মান ভালো হলেও মার্কেটগুলোতে বিদেশি পোশাকের সয়লাভ এ খাতের জন্য নেতিবাচক বলে জানান ব্যবসায়ীরা। লোকাল প্রোডাকশনটা আমাদের চায়না থেকে কোনো উন্নত, ইন্ডিয়া থেকে কোনো সমস্তই আমাদের এই উন্নত মেশিনপত্র, উন্নত মাল হয়। ইনপুটের মালগুলা যেটা আসে এটা আমাদের বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি এটা ক্ষতিকর, যেহেতু আমাদের লোক শ্রমিক এখনো বেকার, আমরা তো উন্নত মানের মাল করতে পারতেছি। স্বাধীনতার পর থেকেই বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে এমন কয়েক হাজার গার্মেন্টস, আর অভ্যন্তরীণ প্যান্টের চাহিদার প্রায় 80% পূরণ করে থাকে এই পাইকারি বাজার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর এ সময় ব্যস্ততা থাকলেও এবার কাপড় তৈরিতে কর্মব্যস্ততা নেই।
কুয়াকাটার রাখাইন পল্লীতে। আদিবাসী রাখাইনদের হাতে শতভাগ সুতির নান্দনিক ও রুচিসম্মত কাপড় তৈরি হলেও দোকানগুলোতে তা শোভা পাচ্ছে না। এ অবস্থায় সংশ্লিষ্টদের দাবি, দেশের বাজারে তাদের তৈরি কাপড় বিপণন করা গেলে আর্থিক সচ্ছলতা পেত তারা। অবশ্য রাখাইন তাঁতশিল্পের বিকাশে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এম এ আজিমের তথ্য ও এস.এম. সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মিস্ত্রিপাড়া নামের এই রাখাইন পাড়ার প্রতিটি ঘরে দেখা মিলবে দেশীয় কাপড় তৈরির এমন চিত্র। ঘরের আঙিনায় আদিবাসী রাখাইন নারীরা নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করছেন বিভিন্ন কাপড়। নিজেদের তৈরি এসব কাপড় বিক্রি করছেন নিজেদের ঘরের নিচের ছোট্ট দোকানগুলোতেই। নানা রং ও ডিজাইনের এসব সুতি কাপড় আকর্ষণীয় ও রুচিসম্মত। তবে রাখাইনদের এসব কাপড় দেশীয় কাপড় বিক্রির প্রতিষ্ঠানগুলোতে সরবরাহের ব্যবস্থা না থাকায় আসছে ঈদে কাপড় তৈরির কোনো ব্যস্ততা নেই রাখাইন পাড়ায়। যোগাযোগের অভাবে বাইরে যে কারখানা এরা জানে না যে এখানে তৈরি হয়, যদি জানতো আমাদের রপ্তানিটা হতো। তাঁত টিকিয়ে রাখার জন্য তো সরকারি গুণে তো আমরা সহযোগিতা চাই, সহযোগিতা দিলে বেশি ভালো হইতে আমাদের। তাদের শাড়ি তৈরি হয়, তারপর থ্রি পিস, লুঙ্গি, তারপর গামছা আছে। অবশ্য রাখাইনদের হাতে তৈরি কাপড়ের পরিচিতি বাড়াতে তাঁত মেলা সহ নানা আয়োজনের আশ্বাস দিল উপজেলা প্রশাসন। মার্কেটিং এর একটা বিষয় আছে, মার্কেটিং এর কাজটা আসলে আমাদের করতে হবে। তাদের প্রশিক্ষণের একটা বিষয় রয়েছে। আমাদের যে বিআরডিবি তে মাধ্যমে যে বিভিন্ন লোনের ছোট ছোট লোনের কিছু ব্যবস্থা করা যেতে পারে, তারা যদি আগ্রহী হয় তাহলে অবশ্যই যারা ক্ষুদ্র ঋণ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমরা এই কাজটা করতে পারি। কুয়াকাটার মিস্ত্রি পাড়ায় আদিবাসী রাখাইনরা শাড়ি, থ্রি পিস, বিছানার চাদর, লুঙ্গি, চাদর, শার্ট পিস ও পাঞ্জাবি সহ বিভিন্ন কাপড় তৈরি করেন। সময় সংবাদ, বরগুনা। শাকসবজির দাম কমলেও গাইবান্ধায় রমজানে কাঁচামরিচ, পেঁয়াজ, বেগুন ও শসার দাম ওঠানামা করছে। অন্যদিকে ছোলা, সয়াবিন ও চিনির দাম স্থিতিশীল থাকলেও অস্বাভাবিকভাবে বেড়েছে রসুনের দাম। এ অবস্থায় ক্রেতারা বলছে, নিয়মিত বাজার মনিটরিং করা হলেই স্থিতিশীল থাকবে নিত্যপণ্যের দাম। অবশ্য পৌর কর্তৃপক্ষের দাবি, বাজার মনিটরিং এ কাজ করছেন তারা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। পর্যাপ্ত আমদানি থাকায় এবার রমজানে গাইবান্ধার শাকসবজির বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ৮০ টাকা থেকে বেড়ে ১ লাফে ১২০ টাকায় উঠেছে প্রতি কেজি রসুনের দাম। আর অস্থিতিশীল রয়েছে বেগুন, শসা, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। ক্রেতারা বলছেন, রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি, প্রতি কেজিতে সেসব পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রতিটা জিনিসের দামেই দেখা যাচ্ছে যে ৫ থেকে ১০ টাকা করে বেশি নিচ্ছে। এভাবে হুট করে বৃদ্ধি করা বা সিন্ডিকেট করা এগুলো মোটেই ঠিক না। ধান দাম যদি বেশি হতো তাহলে বাজার করে খাইতে সমস্যা হতো না, তা আমাদের সংসার তো অভাব আসবে। জেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এরা যদি জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেয় তাহলেই ক্রেতা সাধারণরা উপকৃত হবে। বিক্রেতাদের দাবি, সবজির বাজার নিয়ন্ত্রণে আছে, তবে আমদানি কম থাকায় কোনো কোনো পণ্যের দাম ওঠানামা করছে। সবজির আমদানি প্রচুর, সবজির দাম কম, কিন্তু রসুনের দাম বেশি। রসুন তো আমাদের এখানে আসে না। মাল এখন কম আসতেছে, চাহিদা বেশি, এর কারণে ৪ টাকা ৫ টাকা কেজিতে বেড়ে গেছে। মোটা বেগুনটার চাহিদা বেশি, সবার এটা লাগে এই বেগুনটা, এই জন্য এটা দাম বেশি। সেই হিসেবে অন্য অন্য রমজানের চেয়ে এবার অনেক সবজির দাম কম। আর গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে বাজার মনিটরিং এর কাজ শুরু করা হয়েছে বলে জানালেন মেয়র। পবিত্র রমজান মাস আসার আগেই আমরা কাঁচামালের দোকানদার, কসাই, অর্থাৎ মাংস বিক্রেতা, তারপরে হোটেল, রেস্তোরাঁ, সবাইকে ডেকে আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং আমরা প্রতিদিন বাজার মনিটরিং এর জন্য প্রতিদিনের মূল্য তালিকা আমরা সাইনবোর্ড দিয়েছি এবং সেখানে প্রতিদিন মূল্য তালিকা লেখা হচ্ছে। গাইবান্ধা শহরের 3টি বাজার ঘুরে দেখা গেছে, গত রমজানে প্রতি কেজি ছোলা 40 টাকা দরে বিক্রি হলেও এবার 86 টাকা। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 90 টাকায়, আর চিনির কেজি 54 থেকে 60 টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গত বছর যেসব হজ এজেন্সি হজের নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বেশ কিছু হজ এজেন্সি মালিক। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তারা এই দাবি জানান। এ সময় তারা আরো বলেন, সরকারের উচিত ওইসব প্রতারক এজেন্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করা। এবছরও তারা যেন কোনো সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানানো হয়। এসব বিষয়ে তারা ধর্মমন্ত্রী ও সচিবকে এর আগে মৌখিকভাবে জানালেও এবার লিখিতভাবে জানাবেন বলেও জানান তারা। আমি মন্ত্রী মহোদয়কে বললাম,
আমি বললাম মন্ত্রী মহোদয়কে, যারা হজে যাবেন তারা জমি জমা বিক্রি করে যান, ধান চাল পাট বিক্রি করে যান, এমনি ভাবে জমি জমা বিক্রি করে যান। ঈদের আগে হাজিরা 1 নম্বর হাজিরার টাকা দিতে পারতেছে না, তাই আপনি এটাকে কিস্তিতে পরিণত করে দেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশ ক্লাবে হামলার সঙ্গে আইএস সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, ঘাতক ওমর বাতিনের সঙ্গে আইএসের যোগসূত্র আছে কিনা তা এখনও অস্পষ্ট। তিনি একে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলে আখ্যা দেন। অরল্যান্ডো শহরে শনিবারের ওই হামলার বিষয়ে আইএস তাদের নিজস্ব গণমাধ্যম আমাকে দায় স্বীকার করলেও মার্কিন কর্তৃপক্ষ তার সত্যতা নিশ্চিত করেনি। তারাও একে সন্ত্রাসী হামলা বলেই উল্লেখ করেছে। এ অবস্থায় হামলার বিষয়ে এক ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই হামলায় 49 জন নিহত ও 53 জন আহত হন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ফ্রান্সের রাজধানী প্যারিসের মেগানভিলে এক ব্যক্তির হামলায় এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, পিয়েরে হেনরি ব্যান্ডেট নামে এক পুলিশ কর্মকর্তাকে তার বাসভবনের বাইরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকারী এ সময় ধর্মীয় স্লোগান দিয়েছিলেন বলেও জানায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তার বাসভবনে ঢুকে তার স্ত্রীকেও হত্যা করে। ঘটনার পরপর ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় হত্যাকারী। এদিকে পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিজস্ব গণমাধ্যমে বিবৃতি দিয়ে আইএস বলেছে হামলাকারী তাদের অনুসারী। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ ই এর ম্যাচে গত রাতে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে 1968 সালের শিরোপাজয়ী ইতালি। ম্যাচে রেড ডেভিলসদের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে আজুরিরা। ইতালির হয়ে গোল দুটি করেছেন ইমানুয়েল গিয়ারেচিনি ও গ্রাজিয়ানো পেল্লে। একদল আনন্দে বাঁধনহারা, অন্য দল শোকে পাথর। একদল নিজেদের হারানো প্রতাপ খুঁজে পাওয়ার আভাস মেলায় উৎসবে মাতোয়ারা, আরেক দল ফেভারিট হয়েও হারের লজ্জায় নিথর। এমন বৈচিত্র্যময় দৃশ্যের দেখা মিলল ফ্রান্সের স্তাদে দলীয়তে বেলজিয়াম ইতালির ম্যাচটিতে। ম্যাচ শেষের দৃশ্য থেকে এবার শুরুর গল্পের দিকে তাকালেও ওই একই চিত্র। গেলবারের ফাইনালে স্পেনের কাছে পাওয়া বেদনা ভুলতে এবার যেন শুরু থেকেই সতর্ক ইতালি। ধারে ভারে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সে এগিয়ে থাকা শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করা আর্জুরিরা ম্যাচের প্রথম থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে। বেলজিয়ামও অবশ্য বসে থাকেনি, পাল্টা আক্রমণে তারাই অবশ্য সুযোগ হারিয়েছে বেশি। তারকায় ঠাসা বেলজিয়াম কোচ মার্ক উইলমার্সের শিষ্যদের রক্ষণ দুর্গে মুহুর্মুহু আক্রমণ সানিয়েও বারবারই ব্যর্থ ইতালির আক্রমণ ভাগে সেনানীরা। সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে ম্যাচের 11 মিনিটই এগিয়ে যেতে পারত বেলজিয়াম, কিন্তু দলের অন্যতম বড় তারকা ডি ব্রুইনের ব্যর্থতায় সেটি আর হয়ে ওঠেনি। অবশেষে ম্যাচে ডেডলকে ভাঙন ধরান ইতালির অ্যাটাকিং মিডফিল্ডার ইমানুয়েল গিয়াচেরিনি। ম্যাচের 32 মিনিটে বনুচ্চির অ্যাসিস্ট করা বলকেই কাজে লাগান তিনি। এরপর আর্জুরিদের ঝিমিয়ে পড়ার সুযোগকে কাজে লাগাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছে রেড ডেভিলরা। প্রথমার্ধের বাকি অংশে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের 65 মিনিটের পর আর্জুরিদের বস অ্যান্তোনিও কন্তে 10 জনকেই রক্ষণ ভাগে নিয়ে এলে সেই দুর্গে ভাঙন ধরাতে হাঁসফাঁস উঠে যায় ডি ব্রুইন, লোকাকু, ফেল্লাইনিদের। দু দলের ফুটবলাররাই বেশ কয়েকটি হলুদ কার্ড দেখলে ম্যাচের উত্তেজনা তখন চরমে। ম্যাচে যোগ করার সময়ে কান্ড্রেভারের অ্যাসিস্ট করা বলকে কাজে লাগান ইতালির হয়ে খেলা সান্ডারল্যান্ডের স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে, আর তাতেই 2-0 গোলের জয় নিশ্চিত হয় আর্জুরিদের। আর হার দিয়ে এবারের মিশন শুরু করে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা বেলজিয়াম। এই জয়ের ফলে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে সবশেষ 34 বছর রেড ডেভিলদের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখলো অধিনায়ক বুফনের ইতালি। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে শেষ মুহূর্তের গোলে মান বাঁচল স্পেনের। জেরার্ড পিকের গোলে জয় দিয়ে হ্যাট্রিক ইউরো শিরোপা জয়ের মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। ডি গ্রুপের ম্যাচে চেক রিপাবলিককে 1-0 গোলে হারিয়েছে স্পেন।
ডেভিড ডিহিয়ার সাম্প্রতিক স্ক্যান্ডাল নিয়ে টালমাটাল পুরো স্পেন। ম্যাচের আগে তাই আলোচনায় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক। তাকে নামানো হবে কিনা তা নিয়ে ছিল সংশয়, তবে ইকার ক্যাসিয়াসকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে ডিহিয়ারকে নামানোর সাহসী সিদ্ধান্ত নেন স্পেন বস ভিসেন্তে দেল বস। প্রতিপক্ষ চেক রিপাবলিকের বিপক্ষে কখনো হারেনি লা রোজারা। সেই রেকর্ডে উজ্জীবিত স্পেন তুলুসের মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশি সময় নেয়নি। তোরেস কস্তার মতো তারকা স্ট্রাইকারদের স্কোয়াডে না নিয়ে অপেক্ষাকৃত অনভিজ্ঞদের উপর যে আস্থা রেখেছিলেন দেল বস, তার প্রতিদান পেতে পারতেন 15 মিনিটেই। চিরাচরিত পজিশনাল ফুটবল খেলতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা বেশ ভোগাতে থাকে চেক ডিফেন্সকে, কিন্তু গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় মোরাতা সিলভারা, কারণ পোস্টে যে দাঁড়ানো পিওতর চেক। স্পেনের ফরওয়ার্ডদের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান এই গোলরক্ষক। অবশ্য চেক রিপাবলিকও সুযোগ বুঝে কিছু আক্রমণ করে, কিন্তু চাপের মধ্যেও ডিহিয়া দারুণ কিছু সেভ করায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর যেন গতি আসে চেক রিপাবলিকের আক্রমণে। 8 মিনিটের ব্যবধানে এগিয়ে যাবার দুটি সুযোগ পেলেও ডিহিয়া ও ফ্যাব্রেগাসের কৃতিত্বে সে যাত্রায় রক্ষা পায় স্পেন। অবশ্য স্পেনের গল্পটাও চলতে থাকে একইভাবে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন জর্ডি আলবা। দুই দলের গোলরক্ষকের বীরত্বে ম্যাচ এগুতে থাকে গোলশূন্যভাবে। স্পেনকে উকি দিতে থাকে গেল আসরের মতো এবারও প্রথম ম্যাচে ড্রয়ের শঙ্কা, কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দেন জেরার্ড পিকে। খেলা শেষ হবার 3 মিনিট আগে আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল জালে পাঠিয়ে স্পেনকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এই বার্সা ডিফেন্ডার। তবে ম্যাচে যোগ করার সময় চেক রিপাবলিকের ভ্লাদিমির দারিদা সমতা আনার খুব কাছে গিয়েছিলেন, কিন্তু আবারও স্পেনের ত্রাতা ডেভিড ডিহিয়া। ফলে স্বস্তির জয় নিয়ে হ্যাট্রিক ইউরোজয়ের মিশন শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় পায় নিশ্চিত ফেভারিট চট্টগ্রাম আবাহনী। গ্রুপ বির গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। 2 ম্যাচ শেষ থেকে 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। আর মামুনুল ইসলামের দলকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করলো মুক্তিযোদ্ধা। দিনের আরেক ম্যাচে উত্তরা বারিধারাকে 1-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন তারা, ফেডারেশন কাপের শিরোপারও অন্যতম দাবিদার। তার উপর বন্দরনগরী ক্লাবটি ফিরে পেয়েছে মামুনুল সোহেল রানাদের। কিন্তু বি গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর দ্বিতীয় ম্যাচে হেরে বসল চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জোয়েল পেলভিকের শিষ্যদের 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ম্যাচের শুরুর দিকে ছিল ভিন্ন চিত্র। মাঝমাঠ দখলে রেখে আক্রমণ শানাতে থাকে চট্টগ্রাম আবাহনী, তবে ফিনিশিং এর অভাবে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সাগর পাড়ে দলটি। জাতীয় দলের সব তারকা ফুটবলারদের নিয়ে দল গড়লেও ডেড লক ভাঙতে পারেনি মামুনুলরা। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে মুক্তিযোদ্ধা সংসদ। লম্বা পাসে বল দখলে রেখে আক্রমণ বাড়ায় তৌহিদ মুসারা, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় 82 মিনিট পর্যন্ত। বদলি খেলোয়াড় হিসেবে নামা মোহাম্মদ রবিন ম্যাচের অচল অবস্থা ভাঙেন। নাইজেরিয়ান ফরওয়ার্ড আহমেদ কুলুর বাড়ানো বলে চট্টগ্রাম আবাহনীর ধাবমান গোলরক্ষক রানাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রবিন। ম্যাচের যোগ করার সময় পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী, তবে গোল আদায় করতে ব্যর্থ হন মরক্কোর ফরওয়ার্ড তারিক এল জানাবি। ফলে 1-0 গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয় বন্দরনগরী দলটি। দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারা মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। শেখ জামালের কাছে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া বারিধারা এদিনেও খুব একটা সুবিধা করতে পারেনি। 30 মিনিটে পেনাল্টি পায় ব্রাদার্স, যা সহজেই জালে পাঠান নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে। এরপর আর সমতা আনতে পারেনি বারিধারা। ফলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাদার্স। আর টানা 2 ম্যাচ হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিল উত্তর বারিধারা। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি সম্পন্ন। এবারও থাকছে বিশেষ ট্রেন। অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ। জঙ্গি আস্তানা থেকে আটক একজনের নিহত হওয়ার প্রতিশোধ নিতেই বাবুল আক্তারকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল ধারণা তদন্ত সংস্থার। চিরকুট রহস্যের অনুসন্ধান শুরু। জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার 2 আসামি গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। রাজশাহীতে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা।
প্রচারণার অভাবে বাড়ছে না স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা। আত্মীয় পেশাদারদের রক্ত অনেক ক্ষেত্রে পরীক্ষা হয় না সঠিকভাবে, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং রাজধানীর কেরানীগঞ্জে বিভিন্ন পোশাকের পাইকারি ব্যবসা জমজমাট, তবে বিদেশি পোশাকের ভিড়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।